বিয়ে করে অঙ্কিতার শ্বশুরবাড়িতে যাওয়ার পর সারা শ্বশুরবাড়িতে কোথাও রান্নাঘর খুঁজে পায় না, আর যা দেখে অঙ্কিতা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। বিক্রম, বলছি আমি তোমাদের বাড়িতে কোথাও রান্নাঘর খুঁজে পেলাম না। তোমাদের রান্নাঘরটা কোথায়? আমাকে কি বাড়ির উঠানে বসে রান্না করতে হবে? কারণ তোমাদের বাড়িতে রান্নাঘর আছে বলে আমার মনে হচ্ছে না। আরে না না, তোমাকে উঠানে বসে রান্না করতে হবে না, আমাদের বাড়ির মধ্যেই রান্নাঘর আছে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে রান্নাঘর দেখিয়ে দিচ্ছি। এই বলে বিক্রম অঙ্কিতাকে নিয়ে তার মায়ের ঘরে চলে যায়, আর মায়ের ঘরে গিয়ে দরজা ঠুকতে শুরু করে, যা দেখে অঙ্কিতা খুবই অবাক হয়। আরে আমি তোমাকে রান্নাঘর দেখাতে বললাম, তুমি আমাকে মায়ের ঘরে নিয়ে চলে এলে কেন? মা এখন ঘুমাচ্ছে, তুমি মাকে এই সকালবেলা বিরক্ত করছো কেন? রান্নাঘরটা কোথায় আছে তুমি সেটা আমাকে দেখিয়ে দিলেই তো হয়ে যায়। আরে আমি তো তোমাকে রান্নাঘর দেখানোর জন্যই মায়ের ঘরে নিয়ে এলাম, মা দরজা খুললেই তুমি রান্নাঘর দেখতে পাবে। মা দরজাটা একটু খোলো তো, অঙ্কিতা চা বানাবে। অঙ্কিতা বিক্রমের কথা বুঝতেই পারে না, আর কিছুক্ষণের মধ্যেই ববিতা দেবী দরজা খুললে বিক্রম এবং অঙ্কিতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে ঢুকে অঙ্কিতা দেখে শাশুড়ি মায়ের ঘরের সঙ্গে লাগোয়া একটা ছোট মতো রান্নাঘর আছে, আর যা দেখে অঙ্কিতা একেবারে আকাশ থেকে পড়ে। আশা করছি এবার তুমি রান্নাঘর খুঁজে পেয়ে গেছো। আসলে আমাদের বাড়ির রান্নাঘর মায়ের ঘরের সাথেই অ্যাটাচ, তোমার যখনই রান্না করার প্রয়োজন পড়বে তোমাকে মায়ের ঘরে আসতে হবে। মানে এটা কি করে সম্ভব? রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম হয় শুনেছি, কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ রান্নাঘর আগে কখনো দেখিনি। মা, আপনার ঘরের মধ্যে রান্নাঘর আপনি কেন তৈরি করেছেন? এখানে রান্না বান্না করলে আপনার কোনো সমস্যা হয় না? কেন, কি জন্য আমাকে নিয়ে এত প্রশ্ন করবে না। আমি আমার সুবিধার্থে আমার ঘরের মধ্যে রান্নাঘরটা তৈরি করেছিলাম। আগে আমাদের রান্নাঘরটা উপরে একতলাতে ছিল, কিন্তু আমার হাঁটুতে সবসময় ব্যথা থাকে বলে আমি উপর নিচে বারে বারে ওঠানামা করতে পারতাম না। আর যেহেতু আমার ঘরটা অনেক বড়, তাই আমি আমার ঘরের মধ্যে রান্নাঘরটা তৈরি করেছিলাম, যাতে আমি আমার সুবিধা মতো রান্না বান্না করতে পারি। এই শুনে অঙ্কিতা কোনো কথা বলে না, সে চুপচাপ চা বানাতে শুরু করে। অন্যদিকে শাশুড়ি মা খাটে শুয়ে শুয়ে বৌমা কিভাবে চা বানাচ্ছে সেটা দেখতে থাকে, কারণ যেহেতু সেই রান্নাঘরে কোনো দরজা থাকে না, তাই ববিতা দেবী নিজের ঘরে খাটের উপর শুয়ে শুয়ে রান্নাঘরের সবটাই খুব ভালো মতো দেখতে পায়। আরে আরে কত চা পাতা দিচ্ছ? 4-5 জনের জন্য চা বানাচ্ছ? 2 চামচ চা পাতা দিলেই যথেষ্ট, আর চিনি মাত্র 3 চামচ দেবে। আমাদের বাড়িতে কেউ বেশি চিনি খায় না। এ তো ভারী সমস্যায় পড়লাম। তার মানে আমাকে সবসময় শাশুড়ি মায়ের চোখের সামনে রান্না বান্না করতে হবে? আমার শাশুড়ি মা তো সবসময় তাহলে আমার কাছে খুঁত ধরবে। মনে হচ্ছে রান্নাঘর নিয়ে আমার জীবনে অনেক সমস্যা আছে। মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে করতে অঙ্কিতা সবাইকে চা খেতে দেয়, আর কিছুক্ষণ পর ব্রেড অমলেট বানিয়ে সবাইকে খেতে দেয়। কিন্তু অঙ্কিতা যখন দুপুরবেলা রান্না করতে যায়, তখন সে রান্নাতে বিভিন্ন রকমের ফোড়ন ব্যবহার করে, আর সেই মশলার ফোড়নের ঝাঁজ খুব সহজেই শাশুড়ি মায়ের নাক পর্যন্ত পৌঁছে যায়। ফলে ববিতা দেবী ভীষণ পরিমাণে হাঁচি করতে শুরু করে। আরে বৌমা, কি করছোটা কি তুমি? আচ্ছি, কি এমন রান্না করছো তুমি যে এরকম ভাবে আমার হাঁচি হচ্ছে? তুমি কি আমাকে মারার প্ল্যান করছো? মা, আমি তো ডালে ফোড়ন দিচ্ছিলাম। আপনার ঘরের মধ্যে রান্নাঘর হলে আপনার নাকি তো ফোড়নের ঝাঁজ যাবেই। আপনি তো একটু বাইরে গিয়েও বসতে পারেন কিছুক্ষণ। কেন, আমি বাইরে গিয়ে বসবো কেন? এই গরমের মধ্যে আমি এসি ছাড়া থাকতে পারি না, সেই জন্য তো সারাদিন আমি এসি চালিয়ে শুয়ে থাকি। আর আমার শরীরটাও আজকাল ভালো নেই, তাই ডাক্তার আমাকে সারাদিন বিশ্রাম নিতে বলেছে। তুমি এমন ভাবে রান্না বান্না করবে যাতে আমার নাকে কোনো মশলার গন্ধ কিংবা ঝাঁজ না আসে। মা, তাহলে আপনি তো একটা কাজ করতে পারেন, রান্নাঘরে আপনি একটা চিমনি লাগান। চিমনি অন করে রান্না করলে আপনার নাকে মশলার গন্ধ যাবে না। আর আপনার ঘরের মধ্যে যেহেতু রান্না বান্না হচ্ছে, সেই জন্য আপনার ঘরটাও কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। আপনার ঘরে এসি চলছে বলে মনেই হচ্ছে না। না, ওই চিমনির আওয়াজ আমার পছন্দ নয়। তুমি সারাদিন রান্নাঘরে চিমনি চালিয়ে রান্না করবে, আর আমি এখানে শুয়ে থাকতে পারবো? চিমনির আওয়াজে আমার মাথা ধরে যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে অঙ্কিতার মনে মনে খুবই রাগ হয়। বুড়ি তো বেশ ভালোই শয়তান দেখছি, কোনো দিকেই যেতে চাইছে না, একটু শান্তি করে রান্নাও করতে দেবে না দেখছি। কিছুক্ষণের জন্য বাইরে গিয়েও বসবে না, আবার রান্নাঘরে চিমনিও বসাবে না। এভাবে অঙ্কিতা কোনো রকমে রান্না করে নিজের ঘরে চলে যায়।
আর দুপুরবেলা খাবার খাওয়ার সময় অঙ্কিতা আবার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে সবাইকে পরিবেশন করে। কিন্তু ববিতা দেবী নিজের ঘর থেকে বাইরে বেরোতে চায় না, সে একা একা নিজের ঘরে বসে খাবার খায়। অন্যদিকে বাকিরা ডাইনিং টেবিলে বসে খাবার খেয়ে নেয়। এভাবে কিছুদিন কাটে। আর একদিন রাত্রিবেলা অঙ্কিতার ভীষণ জল পিপাসা পায়, কিন্তু সে দেখে যে ঘরের বোতলগুলোতে একটুও জল নেই। তাই সে মাঝরাতে রান্নাঘর থেকে জল নেওয়ার জন্য শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। মা, দরজাটা খুলুন, শুনতে পাচ্ছেন? একবার দরজাটা খুলুন না, আমি রান্নাঘরে যাব। অঙ্কিতা এভাবে বারে বারে চিৎকার করলেও ববিতা দেবীর ঘুম ভাঙতে চায় না, তাই অঙ্কিতা আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এভাবে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর ববিতা দেবী শেষ পর্যন্ত নিজের ঘরে দরজা খোলে। কি হলো কি? মাঝরাতে তুমি এভাবে আমাকে বিরক্ত করছো কেন? কি হয়েছে? মা, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমার ঘরে একটুও জল নেই, তাই আমি রান্নাঘরের ফ্রিজ থেকে ঠান্ডা জল নিতে এসেছি। সেই কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি দরজাই খুলছেন না। আরে, তুমি তো সকালেও জলটা নিতে পারতে। এভাবে ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি রাতেই রান্নাঘর থেকে জল নিয়ে গিয়ে তোমার ঘরে রাখুনি কেন? ইচ্ছাকৃতভাবে শুধু শাশুড়ি মাকে বিরক্ত করার ধান্দা, তাই তো? আপনাকে বিরক্ত করে আমার কি লাভ হবে মা? আমি তো প্রত্যেকদিন জল নিয়ে গিয়েই রাখি, কিন্তু আজকে আমি তাড়াহুড়ো করতে গিয়ে জল নিয়ে যেতে ভুলে গেছি। আর তাছাড়া আমার তো যখন তখন রান্নাঘরে যাওয়ার প্রয়োজন পড়তেই পারি, তাই আপনি আপনার ঘরের দরজাটা লক করে না রেখে এমনি দরজা বন্ধ করে রাখতে পারেন তো, তাহলে আমি যখন প্রয়োজন পড়বে রান্নাঘরে যেতে পারবো। আপনাকে এভাবে বারে বারে দরজা খোলার জন্য ডাকতে আমার ভালো লাগে না। কি, আমি রাত্রিবেলা দরজা লক না করে ঘুমাবো? আমার বয়স হয়ে গেছে বলে কি আমার কোনো প্রাইভেসি নেই? তোমার যা প্রয়োজন তুমি রাতের মধ্যে রান্নাঘর থেকে নিয়ে নেবে, রাত্রিবেলা আমাকে বিরক্ত করবে না। যাও, তাড়াতাড়ি জল নিয়ে চলে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। শাশুড়ি মায়ের কথা শুনে অঙ্কিতার রাগ হলেও তার কিছু করার থাকে না। সে চুপচাপ রান্নাঘর থেকে জল নিয়ে নিজের ঘরে চলে যায়। এভাবে দু একদিন কাটে। আর একদিন অঙ্কিতা শ্বশুর বাড়িতে বাসন্তী পোলাও, মাটন কষা এবং চিকেন রেজালা রান্না করে। সেই খাবারগুলো রান্না করার সময় অঙ্কিতার নিজের মায়ের কথা খুবই মনে পড়ে, কারণ অঙ্কিতার মা কমলা দেবী বাসন্তী পোলাও এবং মাটন কষা খেতে খুবই ভালোবাসে। অনেকদিন হয়ে গেল এমনিও বাবা মায়ের সঙ্গে দেখা হয় না। আজকে বিকালে বরং আমি একবার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসব, আর তখন মায়ের জন্য টিফিনে করে পোলাও আর মাটন কষা নিয়ে যাব। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে গেলে অঙ্কিতা তার শ্বশুরবাড়ির পরিবারকে খাবার পরিবেশন করে খাইয়ে দেয়। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যতটা পোলাও এবং মাটন কষা বেঁচে থাকে অঙ্কিতা সেগুলো একটা বড় টিফিনের মধ্যে প্যাক করতে শুরু করে। আর ঠিক তখনই ববিতা দেবী নিজের ঘর থেকে সেটা দেখতে পেয়ে যায়। কি ব্যাপার বৌমা, তুমি টিফিনে খাবারগুলো প্যাক করছো কেন? কাকে দেবে তুমি এই খাবারগুলো? না মানে, আমাদের খাওয়া দাওয়া করার পর অনেকটা পোলাও আর মাটন কষা বেঁচে গেছে, আর আমি তো আজকে বিকালে বাপের বাড়িতে যাব, তাই ভাবলাম আমার মায়ের জন্য টিফিনে করে খাবারগুলো নিয়ে যাই। আমার মা পোলাও আর মাটন কষা খেতে খুব ভালোবাসে। ও, বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে ভালো মন্দ রান্না করা হয়েছে, সেই জন্য আমার ছেলেকে দিয়ে তুমি 2 কেজি মাটন আনিয়েছো। আমার ঘরের মধ্যে রান্নাঘর আছে বলে আমি ব্যাপারটা জানতে পারলাম, তা না হলে তুমি তো চুপি চুপি খাবারগুলো পাচার করে দিতে। কোনো দরকার নেই বাপের বাড়িতে খাবার নিয়ে যাওয়ার। নিজের বাবা মাকে পোলাও আর খাসির মাংস খাওয়ানোর ইচ্ছে হলে বাপের বাড়িতে গিয়ে রান্না করে খাইয়ে আসবে। কিন্তু মা, এই খাবারগুলো রেখে দিলে তো গরমের মধ্যে নষ্ট হবে। এই গরমে রাত্রিবেলা তো আপনারা সবাই টক দই দিয়ে রুটি খান। আজকে আমি রুটি খাবো না, বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, রাত্রিবেলাতেও আমি পোলাও মাটন খাবো। তোমার মা শুধু একাই কি পোলাও আর মাটন কষা খেতে ভালোবাসে? আমিও ভালোবাসি। আজকে আমার মনে হচ্ছে নিজের ঘরের মধ্যে রান্নাঘরটা করে আমি খুব ভালো কাজ করেছিলাম, তা না হলে তুমি 2 দিনের মধ্যেই রান্নাঘর ফাঁকা করে দিতে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে অঙ্কিতা মনে মনে খুবই কষ্ট পায়, আর সে নিজের ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করতে শুরু করে। আর তাকে এভাবে কাঁদতে দেখে বিক্রম বলে, তুমি এভাবে কান্নাকাটি করো না, তুমি তৈরি হয়ে নাও, আমরা কোনো ভালো রেস্টুরেন্ট থেকে বাবা মায়ের জন্য পোলাও আর মাটন কাছে কিনে নিয়ে আসবো। এবার তুমি খুশি তো? না, আমি মোটেই খুশি নই। তোমার মায়ের ঘরে গিয়ে প্রত্যেকদিন রান্না বান্না করতে গিয়ে আমাকে তোমার মায়ের কাছে নানান কথা শুনতে হয়। আমি নিজের মনের মতো করে কখনোই রান্না বান্না করতে পারি না। আচ্ছা, আমাদের ডাইনিং রুমটা তো অনেক বড়, ডাইনিং রুমের মধ্যেই তো খুব ভালো মতো একটা কিচেন তৈরি করা যাবে।
তুমি আমাকে বাইরে একটা রান্নাঘর তৈরি করে দাও না বিক্রম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। আর মায়ের ঘরে গিয়ে রান্নাবান্না করতে তোমার যে অসুবিধা হয় সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। আমার তো মাঝে মধ্যে রাত্রিবেলা খুব খিদে পেয়ে যায়, কিন্তু রাত্রিবেলা মাকে বিরক্ত করতে পারি না, তাই খাওয়াও হয় না। এমন সময় ববিতা দেবী ছেলে বৌমার ঘরের দরজায় কান পেতে তাদের সব কথা শুনে নেয়। আর সে মনে মনে অঙ্কিতার উপর ভীষণ পরিমাণে চটে যায়। বুঝলাম, শ্বশুর বাড়িতে ভালো ভালো খাবার রান্না করে বাপের বাড়িতে নিয়ে যেতে পারেনি বলে রান্নাঘর আলাদা করার চেষ্টা করছে। আমিও দেখি বৌমা কিভাবে রান্নাঘর আলাদা করতে পারি। এভাবে দু একদিন কাটে। আর এরই মধ্যে বিক্রম তার মায়ের সঙ্গে আলাদা রান্নাঘর তৈরি করার জন্য কথা বলে, কিন্তু ববিতা দেবী কিছুতেই রান্নাঘর আলাদা করতে চায় না। সে নানান রকমের অজুহাত দেখাতে থাকে। এখন রান্নাঘর আলাদা করার কোনো প্রয়োজন নেই। কিছুদিন আগেই তোর বিয়ে হলো, অনেক টাকা পয়সা খরচা হয়েছে। আমার ঘরে গিয়ে রান্না করতে তোর বউয়ের কি এমন অসুবিধা হচ্ছে? এখনো তো 2 মাসও হলো না, এরই মধ্যে তোর বউ রান্নাঘর আলাদা করার কথা বলছে। এখন কিছুদিন যাক, টাকা পয়সা জমলে তারপর রান্নাঘর আলাদা করবি। শাশুড়ি মায়ের কথা শুনে অঙ্কিতা এবার মনে মনে খুবই রেগে যায়। আর সে তার শাশুড়ি মাকে সাহায্য করার পরিকল্পনা করে। তাই 2-1 দিনের মধ্যেই অঙ্কিতা বাইরে থেকে অনেকগুলো ইঁদুর, আরশোলা এবং টিকটিকি জোগাড় করে নিয়ে আসে। আর সেগুলো রান্নাঘরে ছেড়ে দেয়, যার ফলে রাত্রিবেলা ইঁদুর, টিকটিকি এবং আরশোলা রান্নাঘর থেকে ববিতা দেবীর ঘরে চলে যায়। আর সারা রাত ধরে ববিতা দেবী ইঁদুর, টিকটিকি এবং আরশোলার ভয়ে ঘুমাতে পারে না। এভাবেই কয়েকদিন কাটে। আর প্রত্যেকদিন ববিতা দেবী ইঁদুর মারার ওষুধ দিয়ে ইঁদুরগুলো মারার চেষ্টা করলেও সে পুরোপুরিভাবে ইঁদুর নির্মূল করতে পারে না। আর এমনই একদিন রাত্রিবেলা বেশ কয়েকটা ইঁদুর ববিতা দেবীর পায়ে কামড়ে একেবারে তাকে রক্তাক্ত করে দেয়, যার ফলে ববিতা দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ইঁদুরগুলো আমার 2 পা কামড়ে কামড়ে খেয়ে নিল। এত চেষ্টা করলাম ইঁদুরগুলো মারার, কিন্তু কিছুতেই ইঁদুরগুলো যেতে চাইছে না। মনে হচ্ছে এখন রান্নাঘর আলাদা করতেই হবে, তা না হলে এভাবে ইঁদুরগুলো আমাকে কামড়ে কামড়ে খেয়ে নেবে। তার উপর আরশোলার টিকটিকি তো আছেই। এই ভেবে ববিতা দেবী ঘুম থেকে উঠে প্রথমেই ডাক্তারের কাছে চলে যায়। আর নিজের পায়ে চিকিৎসা করার পর বাড়িতে এসে রান্নাঘর আলাদা করার কথা বলে, যা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয়, বিশেষ করে অঙ্কিতা। আর কয়েকদিনের মধ্যে ডাইনিং রুমের পাশেই খুব সুন্দর করে একটা রান্নাঘর তৈরি করা হয়, যার ফলে অঙ্কিতার রান্নাবান্না করতে কোনো অসুবিধা হয় না। সে নিজের মনের মতো করে এখন রান্নাঘর ব্যবহার করতে পারে। সুব্রত এবং অর্পিতার বিয়ের পরের কয়েক মাস পর্যন্ত সুব্রতর মা মাধুরী দেবী রান্নাঘরের দায়িত্ব সামলেছে। আজকাল সে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব তার বৌমার হাতে তুলে দিয়ে নিজে বিশ্রাম নিয়েছে। আর যেদিন থেকে মাধুরী দেবী সংসারের রান্নার হাল ছেড়েছে, সেদিন থেকেই তাদের বাড়িতে ডিম ভাত ছাড়া আর অন্য কিছুই রান্না হয় না। প্রত্যেকদিন ডিম ভাত খেয়ে খেয়ে তাদের বাড়ির সবাই প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। অর্পিতাকে অন্য কিছু রান্না করতে বললেও সে কারোর কথা শোনে না। আমি কিছুতেই আজ ডিম ভাত খাবো না। তুমি কেন? আজকে স্বয়ং উপরওয়ালা এসে ডিম ভাত খাওয়ালেও আমি খাবো না। আর যে খাই খাবে, আমি কিছুতেই খেতে পারবো না। কেন? ডিম ভাতে কি সমস্যা? ডিম খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, ডিমে প্রোটিন থাকে। তোমার এই বৈজ্ঞানিক জ্ঞান আমি শুনতে পারবো না। আমি আজ ডিম খাবোই না। এতই যখন প্রোটিন দরকার, তখন চিকেন আনছি, তুমি চিকেন রান্না করে দাও। আমার শত্রুরা খাক চিকেন, আমি খাবো না। আর রান্নাও করতে পারবো না আমি। চিকেন একটা ভয়ঙ্কর জিনিস। ওরে বাবা, আমি নেই এসবের মধ্যে। তাহলে মাছ এনে দিই, মাছ রান্না করে দাও। আর তা না হলে মটনটাও করতে পারো। একটু অন্তত মুখে স্বাদটা তো পাল্টাতে দাও প্লিজ। মাছে তো অনেক কাটা, গলায় কাটা ফুটলে তো আমি মরে যাব। আর মটন তো আমি কখনো রান্না করব না। আমার বাড়িতে পোষা ছাগল ছিল, ওই ছাগলটা আমার বাড়িতে আসার পর থেকে আমরা সবাই মটন খাওয়া ছেড়ে দিয়েছি। সুব্রত বিরক্ত হয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কয়েকদিন কাটে, কিন্তু তাদের বাড়িতে ডিম ভাত খাওয়া বন্ধ হয় না। সুব্রত রাগ করে কখনো কখনো অফিসে টিফিনও নিয়ে যায় না, কিন্তু এসবের পরেও অর্পিতার মধ্যে কোনো পরিবর্তন আসে না। একদিন তার পরিবারের সবাইকে খেতে দিয়ে অর্পিতা নিজের ঘরে এসে তার বান্ধবী নন্দিনীর সঙ্গে ফোনে গল্প করতে শুরু করে। বল রে, তোর আজকের দিনটা কেমন কাটলো? আজকেও সবাইকে ডিম ভাত খাইয়েছিস তো? অন্য কিছু খাওয়াসনি তো? আরে বাবা না, প্রত্যেকদিন একই কথা জিজ্ঞাসা করিস কেন? তোর কি আমাকে বিশ্বাস হয় না? আমিও তো কাঁচা কাজ করি না, বুঝলি তো? তুই আমাকে ঠকালে নিজেই ঠকবি, কিন্তু তোর কাজ হচ্ছে প্রত্যেকদিন ওদের ডিম ভাত খাওয়ানো। তোর স্বামী যতই বাহানা করুক, অন্য কিছু বানিয়ে দিবি না কিন্তু।
দেখবি ও যাতে অন্য কিছু খেতে না পারে। এই একটা কাজের জন্য তুই আমাকে কেন 5 লক্ষ টাকা দিবি বলতো? তোর তো অনেক টাকা, তাই না? আমার শ্বশুর বাড়িতে আমি শুধু ডিম ভাত রান্না করব, আর সেই জন্য তুই আমাকে টাকা দিবি? কি অদ্ভুত একটা ব্যাপার না? আমার টাকা আছে কি নেই এসব তোকে ভাবতে হবে না। আমি তোর সাথে একটা চ্যালেঞ্জ লড়েছি। তুই যদি জিতে যাস তাহলে 5 লক্ষ টাকা তোর, আর হেরে গেলে তুই আমাকে 5 লক্ষ টাকা দিবি। আমি জিতবই, তুই চিন্তা করিস না। এবার আমি রাখলাম, যাই, কেউ শুনতে পেলে চাপ হয়ে যাবে। এই বলে অর্পিতা ফোন রেখে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। সুব্রত এখন বাড়িতে খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। সে সকালেও বাড়ি থেকে খেয়ে যায় না, আর রাত্রিবেলাতেও বাইরে থেকে খেয়ে আসে। কিন্তু এতে অর্পিতার কিছু যায় আসে না। সে 5 লক্ষ টাকা জেতার আশায় প্রত্যেক দিন শুধু ডিম ভাত রান্না করতে থাকে। তার এই ব্যবহারে তার বাড়ির সকলেই ভীষণ পরিমাণে রেগে যায়। এসব তুমি কি শুরু করেছো বৌমা? যেই দিন থেকে তোমাকে রান্না করতে দিয়েছি সেই থেকে তুমি একই খাবার বানিয়েই চলেছো। প্রত্যেকদিন ডিম ভাত খেতে কার ভালো লাগে বলো তো? আমাদের একমাত্র ছেলেটা তো বাড়িতে খাওয়াই ছেড়ে দিল। আজ অন্তত একটু অন্য কিছু করে দাও না বৌমা। আমাদের তো বয়স হচ্ছে, আজ আছি কাল নেই। যাওয়ার আগে অন্তত শান্তি করে খেয়ে তো যাই। ওসব ওকে বলো না তো, ও বুঝবে না। যে নিজের স্বামীর কষ্ট বোঝে না সে শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কষ্ট কিভাবে বুঝবে? কাল থেকে আবার আমি রান্না করব। ও বোধহয় মনে মনে এটাই চায়। এই রে, মা রান্না করবে বললে তো আমি চ্যালেঞ্জে হেরে যাব। তারপর 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। কাল থেকে আবার পটের বিবি হয়ে ঘরে বসে থেকো, সব কাজ আমি করে দেব। বাবারে বাবা, কি মেয়ে একটা! নিজের কাজ আমাকে দিয়ে করাবে বলে এভাবে এতগুলো দিন ধরে আমাদেরকে জ্বালালো। না মা, আপনাকে কিছু করতে হবে না। আসলে আমি একটা ডায়েট প্ল্যান ফলো করছি। ওটাতে প্রত্যেক দিন ডিম ভাত খেতে হয়। আমি আমার ওজনটা আরেকটু কমিয়ে ফেললেই আর আমি ডিম ভাত রান্না করব না। আমি প্রমিস করছি। এ তো আচ্ছাই মুশকিল। তুমি ডায়েট করবে তো আমাদেরও করতে হবে? এটা কোনো কথা? তুমি নিজে খাও না ডিম ভাত, আমাদের কেন খাওয়াচ্ছ? আসলে ডায়েটটা আপনাদের ছেলের জন্য। আমরা সবাই খেলে ওকে কিছুতেই ডায়েট করাতে পারবো না, তাই সবাই একই খাবার খাচ্ছি। ডাক্তার বলেছে ওকে খুব শিগগিরই ওজন কমাতে হবে, না হলে সামনে কিন্তু ঘোর বিপদ। ছেলের বিপদের কথা শুনে মাধুরী দেবী আর বিজন বাবু দুজনেই ঘাবড়ে যায়। অর্পিতা তাদেরকে বলে যে তারা যেন সুব্রতকে কিছু না বলে, কারণ সুব্রতকে এসব বললে সে হয়তো আর ডায়েট করতে চাইবে না। এভাবে 5 লক্ষ টাকা জেতার জন্য নন্দিনী অর্পিতার কথা মতো একইভাবে ডিম ভাত রান্না করতে থাকে। সুব্রত বাইরে খেয়ে এলেও অর্পিতা তাকে কোনো রকমের প্রশ্ন করে না। একদিন সুব্রত অফিসে কাজ করছে, এমন সময় তোর কি ব্যাপার বলতো? কয়েক মাস হলো তোর বিয়ে হয়েছে, আর এরই মধ্যে তোর এই অবস্থা। বৌদি জানতে পারলে কত কষ্ট পাবে বলতো? ভাই, ওর কোনো কষ্ট হবে না, ও শুধু নিজের দিকটা বোঝে। আমি যে এতদিন ধরে বাইরে খাবার খাচ্ছি তা তোর কিছুই যায় আসছে না। ও তাও আমার পছন্দের খাবার বানাই না যখন তুই নিজে কিনে নিয়ে গিয়ে বাড়িতে খা, অন্য কারোর কাছে খাবি কেন? তাও আবার একজন অবিবাহিত মহিলা। এটা কি ঠিক হচ্ছে বলতো? দেখ রাজেশ, আমি ঘরের বানানো খাবার খেতে খুব পছন্দ করি, আর তাছাড়া বাইরের খাবার প্রত্যেকদিন খাওয়াটা কতটা অস্বাস্থ্যকর সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। যা ভালো বুঝবি তাই কর। আমার মনে হলো তোকে সাবধান করাটা দরকার, তাই বললাম। এই বলে রাজেশ সেখান থেকে চলে যায়। রাজেশের কথা সুব্রত এক কান দিয়ে শোনে এবং আরেক কান দিয়ে বের করে দেয়। আসলে অফিসে লাঞ্চ ব্রেক হলে সুব্রত তার বান্ধবীর কাছে খেতে চলে যায়। এভাবেই আরো কয়েকদিন কাটে। সুব্রত বরাবরই চাকরির জায়গায় ব্যবসা করতে বেশি ভালোবাসতো, কিন্তু প্রয়োজন মতো পুঁজি না থাকায় সে ব্যবসা শুরু করতে পারে না। একই বাড়িতে প্রত্যেকদিন ডিম ভাতের অত্যাচার, তার উপর অফিসে এসে বসের খ্যাচখ্যাচানি, সবকিছুতে সুব্রত যেন একেবারে পাগল হয়ে উঠেছিল। এমনই একদিন অর্পিতাকে দেখে সে অকারণেই খুবই রেগে যায়। তুমি আমার সাথে এরকম করছো কেন সুব্রত? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? বাড়িতে ফিরতে না ফিরতেই তুমি এভাবে আমাকে অপমান করছো। তুমি এখনো জানতে চাও তুমি আমার কি ক্ষতি করেছো? তুমি সত্যিই এখনো জানো না? তুমি জানো না আমি খেতে কতটা ভালোবাসি? তুমি আমার পছন্দের কোনো খাবার আজ অব্দি রান্না করেছো? রোজ শুধু তো নিজের মন মর্জি রান্না করতে থাকো। আমি তোমার ভালোর জন্যই এসব করছি। তুমি যেদিন বুঝতে পারবে সেদিন নিজেই তোমার এই ব্যবহারের জন্য তুমি সবথেকে বেশি দুঃখ পাবে। ডিম আমার কাছে সবচেয়ে অপছন্দের জিনিস, আমাকে সেটা খাইয়ে তুমি আমার কি ভালো করেছো আমি জানি না। একেই বাড়ির অশান্তি, তার উপরে অফিসের ঝামেলা। একটা ব্যবসা যে কবে শুরু করবো কে জানে। আমি আর পেরে উঠছি না। খুব শিগগিরই শুরু করবে, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। এই বলে অর্পিতা সেখান থেকে চলে যায়। আসলে অর্পিতা নন্দিনীর কাছ থেকে 5 লক্ষ টাকা চেয়েছিল তার স্বামীর দরকারের জন্য, কিন্তু অর্পিতা নিজের থেকে নন্দিনীর কাছে টাকা চায়নি,
বরং নন্দিনী নিজে থেকে তাকে টাকার লোভ দেখিয়ে এমন একটা অদ্ভুত চ্যালেঞ্জের প্রস্তাব দেয়। একবারে 5 লক্ষ টাকার লোভ অর্পিতা সামলে উঠতে পারেনি, কিন্তু অর্পিতা কখনোই ভাবেনি সে তার স্বামীর ভালো করতে গিয়ে তার স্বামীর কাছে নিজেই সে অপছন্দের মানুষ হয়ে উঠবে। আজই তো 1 মাস হয়ে যাবে। কাল আমি ভালো কিছু বানিয়ে সুব্রতর অফিসে নিয়ে যাব। সকালে বাড়িতে ডিম ভাতি বানাবো, আর তারপর দুপুরে ওকে সারপ্রাইজ দেব। ওর মুখটা একদম দেখার মতো হবে। এই বলে অর্পিতা পরের দিনের অপেক্ষা করতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই সে আবার ডিম ভাত বানিয়ে ফেলে। আর পারছি না অর্পিতা, বাড়িতে তো একবেলাই খাই, সকালের খাবারটা অন্তত অন্য কিছু দিতে পারতে। তুমি যে কি চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্তত 2-4টে শাকসবজি তো বানাতে পারো। তোর ভালোর জন্যই তো করছে, তুই এমন করিস না বাবা। দেখ, আমাদেরও তো ভালো লাগে না, কিন্তু আমরাও তো খাই বল। তুই একটু ধৈর্য ধর বাবা। ঠিক বলেছেন মা, আমিও সব ওর জন্যই করছি, আর ও সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আপনারা বেশি চিন্তা করবেন না। তোমাদের এই হেয়ালি আর ধাঁধার সমাধান করার সময় আমার কাছে নেই। যা হয়েছে তাই দাও, কি অফিসে যাই। আর জানি না কতদিন এইভাবে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে অফিসে যাব। যদিও বা অফিসে যাব, গিয়ে আবার বসের চিৎকার শুনবো। ধুর। আর বেশি দিন নয় সুব্রত, আর বেশি দিন নয়। আমি আজকেই টাকা পেয়ে যাব। আমি তোমাদের সবার মুখগুলো দেখার অপেক্ষা করছি। এই বলে অর্পিতা মনে মনে খুশি হতে থাকে। সুব্রত ডিম ভাত খেয়ে অফিসে চলে যায়। কিছুক্ষণ পরে অর্পিতা বাজার থেকে নানান রকম শাকসবজি, মাছ, মাংস এনে রান্না করতে থাকে। তাকে এত কিছু রান্না করতে দেখে মাধুরী দেবী আর বিজন বাবু দুজনেই অবাক হয়। সমস্ত কিছু রান্না করা হয়ে গেলে অর্পিতা সবকিছু প্যাক করে নিয়ে সুব্রতর অফিসের দিকে রওনা দেয়। সে সেখানে পৌঁছালেই সুব্রতর বন্ধু রাজেশ তাকে ভেতরে যেতে বাধা দেয়। তুমি আমাকে দিয়ে দাও না খাবারটা, আমি দিয়ে দেবো। এখন তুমি ভেতরে যেও না প্লিজ, সুব্রত রাগ করবে। এখন তো লাঞ্চ টাইম, এখনো কি তোমাদের বন্ধু কাজ করছে? দাঁড়াও, খাবার না খেয়ে কাজ করে আমি বের করছি। আমি এখনই ভেতরে যাব। আমার কথা শোনো বৌদি, যেও না। রাজেশের কথার পাত্তা না দিয়েই অর্পিতা ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে একজন মহিলা সুব্রতকে খাবার পরিবেশন করে দিচ্ছে, আর সুব্রত তার সঙ্গেই খাচ্ছে। এই দেখে অর্পিতার খুবই কষ্ট হয়। সে সেই মুহূর্তে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শেষ পর্যন্ত অর্পিতা অনেক ভাবনা চিন্তা করার পর ভেতরে ঢুকে যায়। কিন্তু সেখানে গিয়ে ওই মহিলাকে দেখে অর্পিতা চমকে ওঠে, কারণ সেই মহিলা আর কেউ নয়, নন্দিনী ছিল। নন্দিনী, তুই এভাবে আমার সংসার ভাঙলি? এভাবে? আর তোর কথা শুনে আমি প্রত্যেকদিন আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে ডিম ভাত খাইয়ে খাইয়ে কষ্ট দিয়ে গেলাম। তোমরা দুজনকে চেনো, আর নন্দিনীর কথা মতোই তুমি আমাদেরকে ডিম ভাত খাওয়াচ্ছ মানে? নন্দিনী আমার কলেজের বন্ধু। ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। বলেছিল আমি যদি সবাইকে 1 মাস ডিম ভাত খাইয়ে রাখতে পারি তাহলে ও আমাকে 5 লক্ষ টাকা দেবে। আমি ভেবেছিলাম সেই টাকা নিয়ে তোমাকে দেব, যাতে তুমি ব্যবসা করতে পারো, কিন্তু এসব আমি কল্পনাও করিনি। তুই এমন কেন করলি নন্দিনী, বল? তুই যেমন আমার কলেজের বন্ধু, তেমনি আমি এই অফিসে আসার দিন থেকেই সুব্রতকে পছন্দ করি। আমি ভাবতেও পারিনি আমি ওকে বিয়ের কথা বলার আগে ও তোকে বিয়ে করে নেবে। আমি জানতাম সুব্রত বাড়িতে বানানো বিভিন্ন রকমের খাবার খেতে খুব ভালোবাসে, আর এটাও জানতাম ওর ব্যবসা শুরু করতে পুঁজির দরকার। তাই তোকে আমি এসব বলে ফাঁসিয়েছি, যাতে আমার হাতের বানানো সুস্বাদু খাবার খাইয়ে সুব্রতকে আমি আমার জালে ফাঁসিয়ে নিতে পারি। এসব কথা শুনে সুব্রত আর অর্পিতা দুজনেই অবাক হয়। সুব্রত বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে শুধুমাত্র শান্তি করে খাবে বলে যে স্ত্রী তাকে এত ভালোবাসে তাকেই সে কষ্ট দিয়েছে। অর্পিতা কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুব্রতও তার পেছন পেছন আসে। সুব্রত হাত জোর করে অর্পিতার কাছে ক্ষমা চায়। অর্পিতা অনেক কান্নাকাটি করে এবং পরে সে সুব্রতকে ক্ষমা করে দেয়। সুব্রত ওই অফিসের চাকরিটা ছেড়ে দেয়। অর্পিতা তার বিয়েতে পাওয়া সমস্ত গহনা বন্ধক রেখে সুব্রতকে টাকা এনে দেয়। সুব্রত সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে। অর্পিতা আর কখনো তাদের বাড়িতে ডিম ভাত রান্না করে না। এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।